24শে ফেব্রুয়ারি 1978 ক্যালিফোর্নিয়া ইউবা কাউন্টি থেকে 5 বন্ধুর গ্রুপ, যার মধ্যে জ্যাক উইলিয়াম, জ্যাক মাদরুগা, ট্রেড এবং গ্যারি গ্লিমাস ন্যাশনাল ফরেস্টের পাহাড়ে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর তদন্ত চালিয়েও কোনো হদিশ না পেলে জুন মাসে বরফ গলার পর 4 জনের মৃতদেহ বিচ্ছিন্নভাবে জঙ্গলে উদ্ধার করা হয়। তবে গ্যারিকে কোনোদিনও পাওয়া যায়নি। ক্যালিফোর্নিয়া ইউবা কাউন্টিং 5-এর এই ঘটনা গোটা পৃথিবীর কাছে আজও ভীষণ রহস্যময়। এই ঘটনার ওপর 2017 সালে রিলিজ হয় দ্য রিচুয়াল নামের একটা মুভি, যার ঘটনা নিয়েই আজকে এই ভিডিও। 5 বন্ধু লুক, ডম, হ্যাচ, ফিল এবং রব অনেকদিন পর একসাথে হয়ে তারা ট্রিপের জন্য প্ল্যানিং করতে থাকে। সবাই যার যার মতো জায়গা সাজেস্ট করছিল। রব সুইডেনের পাহাড়ে হাইকিং এর জন্য যেতে বললে তেমন কেউ রাজি হয় না, যার কারণে আড্ডা আরো এগিয়ে চলে। তারা বার থেকে বেরিয়ে লুক ও রব ওয়াইন শপে ভদকা কিনতে ঢুকে দেখে ওয়াইন শপের মালিক বিধ্বস্ত অবস্থায় এক কোণে পড়ে রয়েছে। পরিস্থিতি বোঝার আগেই কয়েকজন গুন্ডা ভিতর থেকে বেরিয়ে আসলে বুঝতে পারে যে দোকান হাইজ্যাক হয়েছে। সুযোগ বুঝেই লুক সাইডে লুকিয়ে পড়ে। তারা রবের থেকে ওয়ালেট এবং ওয়েডিং রিং ডিমান্ড করে। রব টাকা দিতে রাজি হলেও রিং দিতে চায় না, এজন্যই আচমকা রবের ওপর অ্যাটাক করে মেরে ফেলে। তখনই হঠাৎ করে লুক জেগে ওঠে। এই ঘটনার ঘোর কাটে। ওই দিনের ঘটনা লুকের কাছে এখনো দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায়। বন্ধুকে বাঁচাতে যদি সে সাহস করে বেরিয়ে আসতো তবে হয়তো এমনটা হতো না, যার কারণে সকল বন্ধুর মধ্যে লুক সব থেকে নিজেকে বেশি দোষারোপ মনে করে। সব বন্ধুরা কয়েক মাস পর রবের স্মৃতির উদ্দেশ্যে নর্থ সুইডেনটে ট্রেকিং করেছে, কারণ সে এখানে আসতে চেয়েছিল। বন্ধুরা ট্রাভেল করে একটা উঁচু জায়গা দেখে রবের উদ্দেশ্যে স্টাইন বানিয়ে ওয়াইন রিং করে রবের জন্য কিছুটা উৎসর্গ করে। বন্ধুদের মধ্যে হ্যাচ সবসময় লুককে বোঝায় যে যা হয়েছে সেটার জন্য সে দায়ী নয়, কিন্তু এই মনকে বোঝানো অত সহজ নয়। তারা আজকের রাতটা এখানে বিশ্রাম নিয়ে কাল ফার্স্ট মর্নিং এর যাত্রা শুরু করবে ভেবেছিল, কিন্তু সকালে উঠতেই প্রচন্ড বৃষ্টি। কোন রকমে সব গুছিয়ে বৃষ্টির পরেই ট্রেকিং শুরু করে। কিন্তু মাঝপথে এসে ডমের অ্যাঙ্গেল ঘুরে গেলে হ্যাচ ম্যাপ দেখে সিদ্ধান্ত নেয় পাহাড়ের খাড়া রাস্তায় না উঠে পাশের জঙ্গল ধরে তারা ট্রেকিং চালিয়ে যাবে। সেই মতো জঙ্গলের রাস্তা থেকে কিছুটা ঢুকে সবাই চমকে ওঠে, কারণ সামনের বড় গাছের উপরে একটা বন্য পশুর লাশ ঝুলছে। লাশের মাঝখান থেকে সেটা বিভৎসভাবে ছিঁড়ে ফেলে হয়েছে। উপর থেকে কয়েক ফুট নিচেও পড়ে রয়েছে শরীরের বিভিন্ন অংশ। এমন কাজ কোনো ভাল্লুক বা হিংস্র পশুর করার তো কথা নয়। সব থেকে বড় কথা, শরীর থেকে এখনো টাটকা রক্ত পড়ছে, অর্থাৎ মৃত্যুটা খুবই রিসেন্ট হয়েছে। তার ব্যাপারটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে আরো এগিয়ে চলে। আকাশে আবারও মেঘ জমেছে, যা দেখে ভয় পাচ্ছিল সকলে। আর সেটাই হলো, কিছুক্ষণের মধ্যেই ভীষণ বৃষ্টি নামে। বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জন। তারা সিদ্ধান্ত নিল আপাতত এখানেই তাঁবু খাটাবে, কিন্তু লুকিয়ে এড়িয়ে নজর চলে যায় সামনের গাছগুলোর দিকে। গাছগুলোতে অদ্ভুত সব চিহ্ন, তবে জঙ্গলের ভিতর একটা পরিত্যক্ত ঘরও দেখতে পায় তারা। মনোযোগ বেশিক্ষণ চিহ্নগুলোতে আটকে থাকে না, দরজা ভেঙে সবাই ভেতরে প্রবেশ করে। যাই হোক, তাঁবু খাটিয়ে বৃষ্টির মধ্যে তো আর বাইরে থাকতে হবে না। লুকের হঠাৎ মনে হয় জঙ্গলের ভিতর থেকে কোনো এক অপ্রত্যাশিত আওয়াজ কান ছুঁয়ে বেরিয়ে গেল। তবে রহস্য শুধু বাইরেই নয়, ঘরের ভেতরেও, কারণ ওপরে থেকে ঝুলছে গাছে আঁকা সেই চিহ্নগুলো। জায়গাটা ভালো ঠেকছে না। আচমকা চিৎকার শুনে উপরে এসে দেখে বসানো রয়েছে খড় দিয়ে বানানো মুন্ডবিহীন এক অদ্ভুত স্ট্রাকচার, আর 2 হাতে ধরা সিংহের ন্যায় কিছু, আর পাগুলো কোনো পশুর মতো। বাইরে আওয়াজ এবং ভিতর থেকে অলৌকিক মূর্তি হাঁচের মতো। ওটা আদিবাসীদের কোনো জঙ্গলের দেবতা বা স্পিরিট হবে। তবে যাই হোক, বৃষ্টির মধ্যে জেগে থেকে লাভ নেই, তাই সকলেই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে অহরহ অবাধ্য বিদ্যুতের ঝলকানি কারো অনুমতি ছাড়াই যে বারবার ঢুকে পড়ছে। আচমকাই একটা বিদ্যুতের আলো লুকের ওপর পড়ে, আর লুকের ঘুম ভেঙে যায়। বাইরে তীব্র আলো। দরজা খুলেই দেখতে পায় সে সেদিন ওয়াইন শপে পৌঁছেছে। হঠাৎ দমকা আওয়াজে লুকের জ্ঞান ফিরে। দেখে সে বুকের মাঝে 3টা গর্ত। কি কারণে, কিভাবে হলো কে জানে। হঠাৎ হ্যাচের চিৎকার শুনে ভিতরে আসে দেখে দুঃস্বপ্ন দেখে টয়লেট করে ফেলেছে। ডম অদ্ভুত ভঙ্গিমায় বসে বউয়ের নাম আওড়ে যাচ্ছে, আর ওপরে ঘরের মূর্তির সামনে ফিল উলঙ্গ অবস্থায় পুজো করার ভঙ্গিতে বসে আছে। লুক হতভম্ব, তাকে কি বলবে কিছুই বুঝে পাচ্ছে না। তবে ব্যাপারটা নিয়ে বেশি ঘাটালো না। সকলে সমবেত ফিরে সুস্থ হয়ে বেরোতে চমকে উঠল। বাইরের সব গাছের রাতারাতি ওই অজানা সংকেত চিহ্নগুলো ভরে গিয়েছে। হ্যাচ ভেবেছিল সাউথ ওয়েস্ট রাস্তা ধরেই এগোবে, কিন্তু ডম অন্য একটা রুট দেখে সেদিকে বলে, কারণ নতুন পথের সভ্যতার দিশারি। অতএব সবাই গহীন জঙ্গলের রাস্তা ধরে হেঁটে চলল। মন চাইছিল রাতের ঘটনা নিয়ে আলোচনা করতে, কিন্তু কারো কাছে কোনো সঠিক এক্সপ্লেনেশন নেই। জঙ্গলের গভীরতার সাথে রহস্যদের সমান তালে বেড়ে চলেছে। এরই মধ্যে রাতে যে বাড়িতে আশ্রয় নিয়েছিল তেমনি আরো একটা ঘর নজরে পড়ল, কিন্তু কারো ঢোকার সাহস হলো না। এদিকে পায়ের ব্যথাও বেড়ে যাওয়া ডম বসে পড়ে। হ্যাচের এক মুহূর্ত সময় নষ্ট করতে ভালো লাগছে না, কিন্তু কি বা করা যাবে। লুক বাকিদের রেস্ট করতে বলে, একা উপরে যায় রাস্তা খোঁজার জন্য, কিন্তু সুবিধা হলো না।
জঙ্গলের এদিকটা যেন আরো নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে কাঠঠোকরার শব্দ আসছে। নজর যায় গাছের সারির মাঝে, মনে হলো বিশাল আকারের কিছু একটা বিকট আওয়াজ করে সরে গেল। লুক আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বন্ধুদের কাছে এসে ব্যাপারটা জানায়, কিন্তু ওরা কেউই সেটা বিশ্বাস করতে চায় না। তখন লুক নিজের বুকের ক্ষতস্থান দেখিয়ে বলে, এটার কোনো উত্তর জানা আছে? ডম রবের মৃত্যুর জন্য লুককে দোষারোপ করে। ব্যাপারটা হাতাহাতির পর্যায়ে নিয়ে চলে আসলে হ্যাজ সবাইকে বোঝায় কঠিন পরিস্থিতির মধ্যে সবার উচিত একে অপরের পাশে থাকা, কারণ এই মুহূর্তগুলো ঝগড়া বিবাদ সৃষ্টি করলে বিপদ আরো বাড়বে। মাথা ঠান্ডা রেখে প্ল্যানিং করে এগোতে হবে আমাদের। এভাবে আরো কিছুটা পথ এগোলে জঙ্গলের এক পাশে সার্ফেস দেখে মাটি খুঁড়ে একটা পুরনো তাঁবু উদ্ধার করে, যার মধ্যে ছিল একটা পরিবারের ছবি সহ অ্যানা এরিকসন নামের একটা ক্রেডিট কার্ড, যেটা 1984 সালে এক্সপায়ার হয়ে গেছে। অর্থাৎ এই জঙ্গলে এদের মৃত্যু হয়েছে, না হলে নিখোঁজ। সকলে গভীর ভাবনায় নিমজ্জিত হয়ে থাকে। আরও এক সন্দেহ, তাঁবু আজ এখানেই লাগানো হবে। খাবার ও পানি ইতিমধ্যেই লিমিটেড। এভাবেই চলতে থাকলে 2-1 দিনের মধ্যে অনাহারেই মরতে হবে। হাজ লুককে সাইডে এনে বলে, ডমের পায়ের অবস্থা খুব একটা ভালো নয়, ফিলেরও শরীর ভালো যাচ্ছে না। আমাদের মধ্যে তোরই একমাত্র হাইকিং এর অল্প কিছু অভিজ্ঞতা আছে, তাই কাল সকালে তোকে দরকারি সব জিনিস দিয়ে দেব। তুই জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজে সাহায্য নিয়ে আমাদের জন্য ফিরে আসিস, আর আমি ততক্ষণ দুজনের সাথে থাকবো। তখন সবাই ঘুমিয়ে পড়েছে। লুক চিন্তামগ্ন হয়ে বসে আচমকা জঙ্গলের ভেতর থেকে ভারী পায়ের আওয়াজ কানে আসে। এলো পার্থিব সেই গর্জন। তাঁবু চেন খুলে সাহস নিয়ে লোক বেরিয়ে আসতেই দেখলো আবার সেই ওয়াইন শপ। সামনে দাঁড়িয়ে থাকা রবের ওপর গুন্ডাগুলো অ্যাটাক করতে বড় গাছগুলো নড়ে উঠলো। এক ঝটকায় লুকের ঘুম ভেঙে যায়। ফিল তার স্বরে চিৎকার করছে, একটা বিকট ছায়া নাকি হ্যাচকে তুলে নিয়ে গেছে। তখনই জঙ্গলের ভিতর থেকে অপার্থিব গর্জনের সাথে সে হ্যাচের মরণ আর্তনাদ ভেসে এলো, আর পরক্ষণেই সব শান্ত হয়ে গেল। সবাই ছুটে চলল ওকে খুঁজতে, কিন্তু অদ্ভুত ব্যাপার, আজ কোথাও নেই ডম। আপাতত সবাইকে তাঁবুতে ফিরতে বলে, কারণ সব দরকারি জিনিস তো ওখানেই রয়ে গেছে। যদি কোনোভাবে রাস্তা ভুলে যায় তাহলে আরো বিপদ আসন্ন। ডমের কথায় যুক্তি ছিল, তাই আজকে সকলে খুঁজবে এইভাবেই বেরিয়ে আসে। অপেক্ষা ছিল ভোরের। অল্প আলো ফুটতেই জঙ্গলে পুনরায় খুঁজতে ঢুকলো সবাই। থমকে দাঁড়িয়ে গেল। হঠাৎই বড় গাছটায় ঝুলছে হ্যাচের দেহ। পাশবিক শক্তি দিয়ে বুক থেকে কোমর অব্দি কেউ ছিঁড়ে দিয়েছে। বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু চোখে দেখা যায় না। হ্যাচের বউ বাচ্চাকে কি জবাব দেবে ওরা? অবশেষে ডমের কথায় বন্ধুকে গাছ থেকে নামিয়ে কোনো মতে কবর দিয়ে এগিয়ে চলল বাঁচার আশায়। এতক্ষণে সবাই বুঝে গেছে এই অভিশপ্ত বাড়িতে রাতে যে দুঃস্বপ্নগুলো দেখেছিল তা একে একে সত্যি হচ্ছে। ডম বেশি কথা বাড়ায় না। হ্যাজ যে পথে যাওয়ার কথা বলেছিল সেই রাস্তা ধরেই এগিয়ে চলল। কয়েক ঘন্টা চলার পর মরিচিকার মতো জলের ক্ষীণ স্রোতের সন্ধান পেলে তৃষ্ণা নিবারণ করে। লুক খেয়াল করে ভেজা মাটির উপর অদ্ভুত গোল একাধিক পায়ের ছাপ, যা ক্রমশ জঙ্গলের ভিতর চলে গেছে। তবে পথ বরাবর যতগুলো বড় গাছ রয়েছে সবকটাই ভাঙা। এইভাবে আর কতক্ষণ? শরীর সাথ দিচ্ছে না। লুক সোজা উপরে উঠে আসলে নজরে পড়ে দূরের জঙ্গলে জ্বলতে থাকা বসতির মশালের দিকে। লুক নিচে দুজনকে বলতে আসলে আচমকাই ফিলকে কেউ তুলে নিয়ে যায়। গগন ফাটা সেই অপার্থিব আওয়াজেই জঙ্গল কেঁপে উঠল। লুক ছুটে পালাতে গেলে মাথায় চোট লাগে আর এক ঝটকায় রবের ফিশন দেখতে পায়। এরপরে সম্ভবত ফিরে দেখে সামনে পড়ে আছে ফিলের রক্তমাখা টর্চ। তখনও সেই অজানা শক্তির উপস্থিতি জঙ্গলে টের পাওয়া যাচ্ছে। ডম আর লুক গাছের গুড়ির পেছনে লুকিয়ে থাকে, কিন্তু এতে কি মিলবে মুক্তি? যাই হোক, জঙ্গল পেরিয়ে এই বসতির জন্যই পৌঁছতে হবে। আর দেরি করা যাবে না। দুজনেই একে অপরের হাত ধরে দৌড়তে শুরু করলো। কোনো মতে জঙ্গল পার করে বসতির মধ্যে প্রবেশ করতেই আটকে ওঠে, কারণ পাশের গাছটায় ঝুলছে ফিলের বডি। প্রচন্ড ভয়। সাহায্যের জন্য চিৎকার করে সামনে ঘরের দরজা ভেঙে ঢুকতেই দেখে ডামাফোন চলছে। সামনে বিশাল আলখাল্লা পরে কেউ একজন বসে আছে, আর তখনই লাথির আঘাতেই লোক অজ্ঞান হয়ে যায়। কতক্ষণ পর জ্ঞান ফিরেছে জানে না, শুধু দেখে ওদের দুজনকে বেঁধে রাখা হয়েছে। বাইরে থেকে আসছে এক অদ্ভুত আওয়াজ, কোনো মন্ত্র নাকি নরকদ্বারের চিৎকার বোঝা দেয়। লোক কাঠের ফুটো দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলো। কয়েকজন লোক কাঠ কেটে কিছু একটা তৈরি করে যাচ্ছে। টেবিলের ওপর রাখা কাঁচের শিশি ব্যবহার করে নিজেকে মুক্ত করতে গেলে দুজন লোক এবং বৃদ্ধা ঘরে প্রবেশ করে। এরা কে, কি চায় কিছুই জানা নেই লোকের। এরপর বৃদ্ধাটি নিজের বুকে সেই একই ক্ষত দেখায়, অর্থাৎ এখানে যা হচ্ছে এই ব্যাপারে সবাই অবগত। তবে বৃদ্ধা ডমকে জল না দিয়ে অদ্ভুত ভাষায় ওই দুজন লোককে অর্ডার করলো তাকে তুলে নিয়ে যেতে। তখনই তারা ডমের পাশের ঘরে নিয়ে গিয়ে নিষ্ঠুরভাবে মারতে শুরু করলো। ইতিমধ্যে একজন মহিলা এসে লোককে বলল তারা বলি দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। কথাটা শুনেই লোক জ্ঞান হারালো।
কিছুক্ষণ পর ডমকে মেরে বিধ্বস্ত করে রেখে যায়। তারপর কিছুক্ষণ কোনো সারা শব্দ নেই। হঠাৎ বলল, সেদিন একমাত্র আমার দুঃস্বপ্নের ব্যাপারেই আমি কাউকে জানাইনি, কারণ বিশ্বাস করিনি যে ওটাই সত্যি হতে চলেছে। স্বপ্নে দেখেছিলাম কয়েকজন লোক আমায় জঙ্গলের মধ্যে কোনো দেবতাবাসে সে অচেনা উদ্দেশ্যে আমাকে বলি দিচ্ছে, আর আমার সামনে দাঁড়িয়ে আছে আমার বউ মেরি। আমি আর কিছুক্ষণের মধ্যেই মরতে চলেছি। লুক, আমাকে বাঁচানো সম্ভব নয়, কিন্তু আমি চাই তুই এই পুরো এলাকা জ্বালিয়ে নির্বংশ করে শহরে ফিরবি। লুক অনেক চেষ্টা করে মনের সাহস জোগাতে, কিন্তু ডম যা বলেছিল সেটাই হয়। কয়েকজন লোক তাকে কাঠের সাথে ক্রুশবিদ্ধ করে ঝুলিয়ে দিল। ডম দেখে সামনের জঙ্গলের প্রতিটা গাছে ঝুলছে একাধিক মৃতদেহ, অর্থাৎ এটাই তার নিয়তি। গহীন জঙ্গলের বুক চিরে নেমে আসে অন্ধকার, মনে হচ্ছে সবই যেন তার আগমনের প্রস্তুতি। হঠাৎ জঙ্গল থেকে ভেসে এলো অপার্থিব গর্জন। সবাই এক প্রকার ভয়ে কাঁপছে, কারো সে সাহস নেই মাথা তুলে দেখবার। জঙ্গলের বড় গাছগুলো একে একে ভেঙে পড়েছে। তখনই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে ডমের বউ মেরি। ডম রীতিমতো অবাক। মেরি কাছে এসে মুখটা জড়িয়ে ধরতেই চোখের মণি দুটো কমর সাদা হয়ে আসে, আর তখনই দেখা যায় ডমের মাথা যে ধরে রেখেছিল সে আসলে মেরি নয়, বরং একটা অদ্ভুত জীব। লম্বা হাত, মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার কোটরে জ্বলছে দুটো আলোর বিন্দুর মতো চোখ। বিশাল আকৃতির সেই জীব ডমকে তুলে গাছের সব থেকে উঁচু ডালে বুকটা চিরে ঝুলিয়ে দেয়। কাঠের ঘরের ফুটো দিয়ে কাঁপতে কাঁপতে ভয়ানক দৃশ্য লুক দেখছে। সে কি করবে কিছুই ভেবে পায় না। এভাবে বসে থাকলেও তো হবে না, তাই বুড়ো আঙুল ভেঙে নিজেকে বন্দিদশা থেকে মুক্তি করে বেরোতে যাবে, তখনই এক মহিলা ঘরে প্রবেশ করে। লুক ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করে, ডমের দেহ কি গাছে থেকে নামানো হবে না? মহিলাটা হেসে প্রত্যুত্তরে জানায়, এটা প্রাচীন দেবতার ইউটেনের উদ্দেশ্যে একটা ছোট্ট বলিদান। নর্স মাইথোলজির ইউটেন লোকের অবৈধ সন্তানের একজন। মহিলা উত্তর দেয়, প্রাচীনকাল থেকেই তিনি এই জঙ্গলের দেবতা। আসলে নর্স মাইথোলজি অনুযায়ী ইউটেনদের সৃষ্টি হয়েছিল ভগবান এবং মানুষদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। তারা বেশিরভাগ সময় মিডগার্ড এবং গার্ডেনের কাজে বাধা প্রদান করত। সুইডেনের জঙ্গলে এই প্রজাতির ইউটেনের পুজো করা হয় এবং তার নাম মুখে আনাও পাপ। ইউটেন তাদের রক্ষা করে এবং পৃথিবীর সমস্ত ব্যথা বেদনা ও মৃত্যু থেকে বিরত রাখে। প্রতি বছরই জঙ্গলে আসা বিভিন্ন গ্রুপ থেকে একজনকে বেছে নেয় ইউটেন, যাতে সে তার পুজো করে। যার মধ্যে কোনো বিষয়ে দুঃখ অনুতাপ বোধ সব থেকে বেশি থাকে, ইউটেন তাকেই চয়েস করে। যেমন এই ক্ষেত্রে রবের মৃত্যুর জন্য লুক নিজেকে বেশি দোষারোপ মনে করত, ফলে মনের মধ্যে ক্রমাগত দ্বন্দ্ব চলছিল। মহিলাটি বলে, তুমি যদি নতজানু হয়ে তাকে মান্য করে পুজো না করো, তাহলে ইউটেন তোমাকেও মেরে ফেলবে। মহিলাটি চলে যাওয়ার পর লুক সেখান থেকে বেরিয়ে আসতে গেলে হঠাৎ শুনতে পায় গোঙানির শব্দ। মশাল হাতে পাশের ঘরে ঢুকেই চমকে ওঠে, কারণ সেখানে বিচ্ছিন্নভাবে পড়েছিল একাধিক জীবন্ত লাশ। তারা না মরেও এক অদ্ভুত অবস্থায় বন্দী হয়ে রয়েছে। লুক বুঝতে পারে এদের থেকে অমৃতের আসল অর্থ কি। লুক এই ভয়াবহ অবস্থা দেখে তাদের আত্মার শান্তি কামনা করে, প্রত্যেকটা শরীরে আগুন ধরিয়ে দেয়, আর বেরোনোর সময় সেই বয়স্ক মহিলাটাকে মেরে অজ্ঞান করে সারা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলছে জঙ্গলের অভিশপ্ত বসতির অংশ। জীবন্ত লাশগুলোর আর্তনাদ ছড়িয়ে পড়লো অদূর সীমানায়। তখনই জঙ্গল থেকে হুঙ্কার ছেড়ে বেরিয়ে আসে ইউটন। তাকে দেখা মাত্রই সবাই মাথা নিচু করে বসে পড়ে। আসলে সব জীবন্ত লাশ জ্বালিয়ে দেওয়ার কারণে ইউটন ক্ষেপে উঠেছিল, তাই একে একে সবাইকে নিষ্ঠুরভাবে মারতে শুরু করে। লোক ততক্ষণে গুদাম ঘর থেকে বন্দুক ও কাটারি জোগাড় করে। সামনে সমস্ত বাধা পেরিয়ে অবশেষে জ্বলন্ত বসতির প্রান্তে পেরিয়ে এলে প্রথমবারের মতো ইউটনের সম্পূর্ণ রূপ দেখতে পায়। ইউটন একজনকে সিংহের মতো শূন্য তুলে ধরে রেখেছে। জ্বলন্ত আগুনের লেলিহান শিখা যেন তার উত্ত প্রকাশ করছে। লুক ভয়াবহ দুঃস্বপ্নের মতো পলকহীন চোখে সেই দৃশ্য দেখছে। লুক ইউটনের দিকে বন্দুক তাক করে গুলি চালায়, কিন্তু কিছুই হয় না। পরক্ষণে ইউটন গর্জন করে ওকে তাড়া করে। লুক হঠাৎ দেখতে পায় তার সামনেই রয়েছে সেই রাতের ওয়াইন শপ। তখন ইউটনের এক ধাক্কায় লুক পড়ে যায়। সে লুকের বুকে পা রেখে রুদ্রমূর্তি ধারণ করে গর্জন সহ নিজের আধিপত্য প্রদর্শন করে। লুক মাথা নিচু করে রয়েছে, কিন্তু নজর পড়ে পাশে থাকা ক্যাটারির ওপর। সুযোগ পেতেই লুক ক্যাটারির এক কোপে ইউটনের মুখে বসিয়ে দেয়। প্রাণপণে দৌড়তে শুরু করে। শরীরে যত শক্তি আছে সব একত্রিত করে লুক দৌড়াচ্ছে। জঙ্গলের কর্দমাক্ত মাটি, ধারালো পাথর খালি পায়ে টপকে একটা সময় জঙ্গল পেরিয়ে চলে আসে বাইরে। আর অদ্ভুত ব্যাপার, ইউটিন জঙ্গলের সীমানায় এসে থেমে যায়। সে কিছুতেই এপারে আসছে না, অর্থাৎ ইউটিনের আধিপত্য এবং অভিশাপ নির্দিষ্ট জায়গাতেই সীমাবদ্ধ। লুক ওর দিকে তাকিয়ে সমস্ত দুঃখ কষ্টের বাধাকে চিৎকার করে উগরে দেয়। মনে জমিয়ে রাখা এতদিনের অনুতাপ বোধ এক নিমিষে শেষ করে, যেন চিরজীবনের মতো সে বেরিয়ে আসতে পেরেছে। ইউটেন ওকে লক্ষ্য করে অপার্থিব হুঙ্কার করলো তো বটে, কিন্তু লুক আজ জঙ্গলের অভিশাপ জয় করে সভ্য সমাজে ফিরে যেতে সক্ষম হয়েছে। আর এই ঘটনার সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।